ঈশানকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এবার ঝাঁপিয়ে পড়ল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সন্ধে ঘনিয়ে আসার আগেই যখন আয়ুষ ঈশানের কাছে এসে বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, তোকে যে একটা দায়িত্ব দিয়েছিলাম যে কীর্তনের লোকেদেরকে সন্ধ্যের দিকে তুই ওদেরকে ডেকে আনবি, তাহলে সেই কাজটা তুই করেছিস। এখনও পর্যন্ত তাদের দেখা মিললো না কেন? বলতে এখনও পর্যন্ত তারা এলো না কেন? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা আম সো সরি টু সে, আমার একদমই মাথা থেকে বেরিয়ে গেছে, আমি তো ওদেরকে একবারও কন্ট্যাক্টই করিনি, তাহলে ওরা এখানে আসবে কী করে বলতো? এবার আমি কী করে ওদেরকে ম্যানেজ করবো? তার আগে এক কাজ করে আমি বরঞ্চ এক্ষুনি ওদেরকে একবার ফোন করে দেখি যে ওরা কোথায় আছে না আছে। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে তোর কি মাথা খারাপ বলতো? আজকের এই দিনে আমাদের এখানে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে তুই বুঝতে পারছিস যে গাঙ্গুলি পরিবারের সঙ্গে সঙ্গে মায়ের নাক কাটা যাবে, এবং সেটা কোনো মতেই মা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সেই ক্ষেত্রে কিন্তু মা তোকে কী পরিমাণে শাস্তি দেবে তুই সেটা বুঝতে পারছিস? তাহলে তুই এরকম ভুল কী করে করতে পারিস? ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আরে ভাইটা দাঁড়ান, আমি ওদেরকে একবার ফোন তো করে দেখি। ঠিক সেই মুহূর্তে কীর্তনের লোকেদেরকে ফোন করা সত্ত্বেও ওদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে ঈশান যখন বলতে থাকে যে ভাইদা অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমার তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এবার আমি এই বিপদের হাত থেকে কী করে নিজেকে রক্ষা করবো বল না তুই? ভাইরা ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমার মাথা কাজ করছে না, এই শর্ট টাইমের মধ্যে আমি কী করে কোনো কিছু ম্যানেজ করবো বলতো? ঈশান তুই কেন সবসময় এরকমটা করিস? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ছাড় তো ভাইদা, তোর দ্বারা কিছু হবে না, আমাকে জাদুঘরের কাছেই যেতে হবে, কারণ আমি খুব ভালো করে জানি যে জাদুঘরই আছে একমাত্র সেই ব্যক্তি যে কিনা আমাকে সব ধরনের বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে একদম না, ওকে এই সব কিছুর মাঝখানে টানা হেঁচড়া করার চেষ্টা করিস না, যদি মা একবার জানতে পারে না তাহলে আস্ত রাখবে না, তোদের দুটোকে মাঝখান দিয়ে বেচারি সব থেকে বেশি শাস্তি পাবে, সেরকম কোনো মতেই চাই না। ঠিক সেই মুহূর্তে সেখানে কুসুম চলে আসে এবং কুসুম আসা মাত্রই বলতে থাকে যে কী হয়েছে ঈশানবাবু, আপনাকে দেখে যথেষ্ট পরিমাণে চিন্তিত বলে মনে হচ্ছে, কী হয়েছে এটাকে আমাকে একটু বলা যায়, যদি আমি কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে দেখো না কুসুম, আমি কীর্তনের লোকেদেরকে ডাকতেই ভুলে গিয়েছি, এবং ওদেরকে যেহেতু আমি কন্ট্যাক্টই করিনি তাহলে তো ওদের আজকে আসারও কথা নয়, কিন্তু এই কথাটা মায়ের সামনে গিয়ে কোনোভাবে আমরা বলতে পারবো না, কারণ তুমি তো খুব ভালো করে জানো নিচে মা কীর্তনের লোকেদের আশায় অপেক্ষা করে বসে আছে। এবার যদি ওরা ঠিক সময় মতো না আসে তাহলে কী হবে? এবার আমি তাদেরকে এখানে কী করি বা হাজির করবো, আমি তো সেটাই মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তাহলে এতটুকু বিষয়ের জন্য এতটা চিন্তিত হওয়ার কী আছে? কুসুম যেখানে আছে সেখানে নাথিং টু ফেয়ার, আপনি একদম টেনশন করবেন না, আমি দেখুন 1 মিনিটে কী করে জাদু করে সব সমাধান করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই 1 মিনিট কুসুম, বাড়াবাড়ি করো না, একদম বাড়াবাড়ি করতে গিয়ে তুমি নিজেকে বিপদে ফেলবে, সঙ্গে আমাদেরকেও বিপদে ফেলবে, সেরকম কোনো কিছু আমি চাই না, কারণ আজকে তুমি খুব ভালো করে জানো যে বাড়িতে অনেকগুলো গেস্ট আসে এবং গেস্টদের সামনে আমাদের নাক কাটা যাক সেরকম কোনো মতেই চাই না, এবং মায়ের অসম্মান হোক সেটাও আমি চাই না। অন্যদিকে যখন সেখানে কোনোরকম কোনো কথা না শুনে কুসুম সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এবার কী হবে, এই কুসুমটাই বা কোথায় গেল? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিছুক্ষণ বাদে কীর্তনের লোক সেজে ছদ্মবেশ ধারণ করে আয়ুষের এবং ঈশানের সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে যে কী ব্যাপার, কেমন দিলাম, আমাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন না? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তোমার কণ্ঠটা শুনে তো মনে হচ্ছে যে তুমি খুব সম্ভবত কুসুম। কুসুম, তুমি এই ছদ্মবেশ কেন ধারণ করেছো? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আরে জাদুকর, তোমার থেকে তো এই সব কিছু সম্ভব, সেটা আমি খুব ভালো করেই জানি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।